ওকে। তাহলে দেখেন আমরা আজকে ফিজিক্সের যে লেকচার 3 মোশন এটা শুরু করতেছি। এখন আমি শুরু করব একেবারে সিম্পল কিছু প্রবলেম দিয়ে, খুব সিম্পল কিছু প্রবলেম দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমি ডেভেলপ করব। সো বোর্ড হয়েন না, কারণ এইখানেও ভুলভাল করার অনেক অপশন আছে। আমরা শুরু করব একমাত্রিক গতি দিয়ে। এখন একমাত্রিক গতি দিয়ে যদি শুরু করি, আমি একটা ছোট্ট কোশ্চেন করি আপনাদেরকে। সেই কোশ্চেনটা হচ্ছে, ধরেন একটা গাড়ি কোনো দিকে আগাচ্ছে। একেবারে কোশ্চেন 1 দিয়ে শুরু করব। কোশ্চেন 1, প্রবলেমটা হচ্ছে এরকম যে একটি গাড়ির দৈর্ঘ্যটা ধরি 3 মিটার। 3 মিটার দৈর্ঘ্যের একটা গাড়ি সামনের দিকে আগাচ্ছে। 3 মিটার দৈর্ঘ্যের ওমা 3 মিটার দৈর্ঘ্যের একটি গাড়ি 2 মিটার/সেকেন্ড সমবেগে চলমান। যাত্রাপথে 20 মিটার সামনে সিগনালে হলুদ বাতি দেখতে পেয়ে গাড়িটি 2 মিটার/সেকেন্ড ত্বরণে চলে। সিগন্যাল অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে? প্রশ্নটা খেয়াল করেন, খুব সিলি কোশ্চেন। 3 মিটার দৈর্ঘ্যের একটা গাড়ি 2 মিটার/সেকেন্ড সমবেগে চলতেছে, যাত্রাপথে 20 মিটার সামনে সে সিগনালে কি দেখতে পাচ্ছে? হলুদ বাতি। গাড়িটি 2 মিটার/সেকেন্ড তখন ত্বরণ দিচ্ছে। সিগন্যাল অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে সেটা বের করতে বলা হয়েছে। এখন দেখেন, গাড়িটার দৈর্ঘ্য কিন্তু হচ্ছে কয় মিটার? 3 মিটার। এখন এখানে ধরেন একটা সিগন্যাল পোস্ট আছে, এই পোস্টটা গাড়িটা অতিক্রম করবে। তাহলে একটা সিগন্যাল পোস্ট অতিক্রম করার জন্য গাড়ি প্রথমে, গাড়ির মাথা যখন সিগন্যাল পোস্টের সামনে আসবে তখন সে অতিক্রম করতে শুরু করবে। আর কখন শেষ করবে? যখন গাড়ির লেজ সিগন্যাল পোস্টের পিছনে আসবে। আমি জিনিসটা দেখাই, ধরেন গাড়িটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা গাড়ি। আমার গাড়ি একা ভালো না, সো এটা নিয়ে টেনশন করেন না, খালি বুঝলে হলো এটা একটা গাড়ি। এই যে বোঝা যাচ্ছে এটা একটা গাড়ি, সুন্দর যাবে, পিপিপ যাচ্ছে সে। তার সমবেগ, আদিবেগ v0 হচ্ছে 2 মিটার/সেকেন্ড। সে হচ্ছে তার সামনে 20 মিটার দূরে দেখতে পাচ্ছে সিগন্যাল পোস্টটাকে। কয় মিটার দূরে? 20 মিটার। এখানে হচ্ছে 20 মিটার। এখন গাড়িটা যখন এখানে এই 20 মিটার অতিক্রম করে আসছে, তার মানে গাড়িটাকে কপি করে পেস্ট মারি, তাহলে তো সবচেয়ে ভালো হয়। গাড়ি তুমি কপি হও। এই তো সুন্দর, কন্ট্রোল C, কন্ট্রোল V মেরে দিলুম। এই যে দেখেন, গাড়িটা যখন এইখানে আসছে তখন সে কিন্তু সিগন্যাল অতিক্রম করতে শুরু করছে। তার মানে কি, 20 মিটার গেলে গাড়িটা সিগন্যাল অতিক্রম করতে শুরু করবে। আর যখন সে অ্যাকচুয়ালি যখন এইখানে আসবে, খেয়াল করেন, এখানে আসলে কি সিগন্যাল অতিক্রম করা হবে না? একটু ভালো মতো বুঝেন যে গাড়িটা যখন এইখানে আছে, এই যে এইখানে আছে, তখন সে সিগন্যাল অতিক্রম করতে শুরু করতেছে। তাহলে এই পজিশনটা হচ্ছে সিগন্যাল অতিক্রমের শুরু। সিগন্যাল অতিক্রমের শুরু।
আর এই পজিশনটা হচ্ছে সিগন্যাল অতিক্রম করা শেষ। তাহলে অ্যাকচুয়ালি খেয়াল করেন, আমি জিজ্ঞেস করছি সিগন্যাল অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে। এখন এইখানে এটাই হচ্ছে কোশ্চেনটা, যে আমার আসলে সিগন্যাল অতিক্রম অনলি সিগন্যাল যে পোস্টটা, এই সিগন্যাল পোস্ট নাকি পুরো সিগন্যালটা। কোশ্চেন থেকেই কিন্তু কিছু কনফিউশন চলে আসে যে আমার এখানে অনলি কি পোস্টটা বলছে, সিগন্যাল পোস্টটা, নাকি এই সিগন্যাল পর্যন্ত পুরো সময়টা। এখন আমরা সিগন্যাল পর্যন্ত পুরো সময় বের করতে পারবো, তাহলে একটু সিগন্যাল পোস্টেই যাই, যে সিগন্যাল পোস্টটা অতিক্রম করতে গাড়ির কত সময় লাগছে। তাহলে দেখেন সিগন্যাল পোস্ট অতিক্রমে শুরু হচ্ছে সে যখন 20 মিটার আসে, আর আরো 3 মিটার যাওয়ার পরে সে কি সিগন্যাল পোস্ট অতিক্রম শেষ করে। তাহলে আপনাকে অ্যাকচুয়ালি টাইমটা বের করতে হবে এই 20 থেকে 23 মিটার সে কতক্ষণে গেছে। সো আমি অ্যাগেইন রিপিট করতেছি, সিগন্যাল পোস্ট অতিক্রম করা শুরু করবে সে 20 মিটার যাওয়ার পরে, আর সিগন্যাল পোস্ট অতিক্রম শেষ হবে কত মিটার যাওয়ার পরে, 23 মিটার যাওয়ার পরে। তাহলে আমাকে টাইমটা বের করতে হবে এই 20 থেকে 23 মিটারের মধ্যে অতিক্রান্ত সময়টা। সুতরাং আমরা তাহলে S1 ইকুয়ালস টু হচ্ছে 20 মিটার, আর S2 হচ্ছে কত মিটার, 23 মিটার। এখন S1 equals to V0 T1 plus half of A T1 square। তাহলে S1 হচ্ছে 20, V0 টা কত আমাদের 2 মিটার পার সেকেন্ড ছিল সমবেগ, T1 প্লাস হাফ A ছিল 2 T1 স্কয়ার। সো 20 equals to 2 T1 plus T1 স্কয়ার। আপনার এখান থেকে T1 এর মানটা কত সেটা বের করবেন। একইভাবে S2 equals to V0 T2 plus half A T2 square। এখান থেকে 23 equals to 2 T2 plus T2 square, কারণ এর মান 2। এখান থেকে T2 কত বের করবেন। তাহলে সিগন্যাল পোস্ট অতিক্রমের সময় হচ্ছে T equals to T2 minus T1। একটা অঙ্ক শেষ। এখন একটা জিনিস খেয়াল রাখেন, এইখানে আপনারা যখন দ্বিঘাত সমীকরণ সলভ করবেন একটা মাত্র সমাধান পাবেন। T1 এরও মান পাবেন একটা, T2 এরও মান পাবেন একটা। ত্বরণ যদি হয় তাহলে মান একটা করে আসবে, দুইটা মান আসবে না। সো আশা করি ইনশাল্লাহ সবাই প্রবলেমটা বুঝতে পারছেন এটা। কিন্তু এখনই তো এখানে শেষ না, কাহিনী আছে, ঘটনা আছে, আমরা পেঁচাবো। চলেন পেঁচাই। তো যে জিনিসটা এখন পেঁচাবো সেটা সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব জায়গায় ইম্পর্টেন্ট, কারণ এই টাইপ ম্যাথ দিতেই পারে আপনাকে কনফিউজ করার জন্য। সো চলেন স্যাররা কিভাবে আপনাদেরকে কনফিউজ করবেন সেটা দেখি। কোশ্চেন 2 আজকের, 4 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 5 মিটার লম্বা একটি গাড়ি 10 মিটার সামনে একটি ল্যাম্পপোস্ট দেখে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন তৈরি করে। গাড়িটা ব্রেক করছে, ল্যাম্পপোস্ট অতিক্রমে গাড়িটির কত সময় লাগবে। দেখেন একটা গাড়ি যাচ্ছিল 4 মিটার পার সেকেন্ড সমবেগে, 5 মিটার লম্বা একটা গাড়ি 10 মিটার সামনে একটা ল্যাম্পপোস্ট দেখে সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন তৈরি করছে। ল্যাম্পপোস্ট অতিক্রমে গাড়িটির কত সময় লাগবে সেটা এখন আমরা দেখব। তাহলে আমরা এটা সলভ করব। সলভ। এখন দেখেন আবারও 5 মিটার লম্বা একটা গাড়ি। এই পরীক্ষায় কিন্তু আপনাদের আবার গাড়ি আঁকতে হবে না, আপনারা আবার ভাইবেন না ভাইয়া এখানে সমাধানে গাড়ি এঁকে দিয়েছে, আমরাও পরীক্ষায় সুন্দর মতো একটা গাড়ি এঁকে দিব। আঁকতে পারেন, আঁকলে সমস্যা নাই। আঁকলে অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে সুন্দর হবে। সো এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, ল্যাম্প পোস্টে এই যে এখানে ল্যাম্প পোস্টের বাতিও আছে, বাতি এঁকে দিলাম।
এখন দেখেন এখানে যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 10 মিটার। আচ্ছা, অলওয়েজ একটা জিনিস খেয়াল রাখবেন, এটাও বলে দিচ্ছি, কোন দূরত্বটুকু নিব? এই 10 মিটার, গাড়ির সামনে ল্যাম্পপোস্ট 10 মিটার, এই 10 মিটার কোন দূরত্বটুকু? অবশ্যই গাড়ির নাক থেকে, গাড়ির লেজ থেকে না। কারণ কি, অ্যাকচুয়ালি আপনি যখন গাড়িতে বসে, গাড়ির ড্রাইভার, আপনি কিন্তু আপনার সামনে থেকে দেখতেছেন। তো আপনি মেজার করতেছেন কি, আপনার গাড়ির যে সামনে আছে, গাড়ির যে হেড আছে, নাক যেটা আছে, এই নাক থেকে তারপর চিন্তা করছেন। সেই জন্য এইটুকু 10 মিটার। এখন আপনার অতিক্রম শুরু কতক্ষণে? যখন এস ওয়ান ইকুয়ালস টু 10 মিটার হবে। আর গাড়ির দৈর্ঘ্য কত মিটার? 5 মিটার। তাহলে অতিক্রম করা শেষ হবে এস টু যখন 15 মিটার হবে। সমস্যা হচ্ছে ত্বরণ নাই, মন্দন আছে। তাহলে দেখেন একটু কাহিনী হয়ে যায়। এস ওয়ান ইকুয়ালস টু ভি জিরো টি ওয়ান প্লাস হাফ অফ এ টি ওয়ান স্কোয়ার। তাহলে এস ওয়ান হচ্ছে 10, ভি জিরো আদিবেগ হচ্ছে 4, টি ওয়ান, এখন এর মান তো মন্দন -2, তাহলে মাইনাস টি ওয়ান স্কোয়ার। এখান থেকে টি ওয়ান স্কোয়ার -4t1 প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে টি ওয়ান এর মান আমরা সলভ করি, ক্যালকুলেটরে যদি সলভ করি, আমরা দেখি, আমি সলভ করি। আমাকে ইকুয়েশন সলভ করতে হবে, 2 ডিগ্রি ইকুয়েশন। এখানে হচ্ছে 1 -4 10, একটা আসে 2, সুন্দর। এখানে টি1, আমার ক্যালকুলেটরে ভুলভাল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে জানি না। 1 -4 প্লাস 10, ও আমার এটা 2 ডিগ্রি ইকুয়েশন, মাইনাস বি, আমি কোথাও ভুলভাল করতেছি, এটা তো বাস্তব মানে আসবে না। আচ্ছা খেয়াল করেন, অ্যাকচুয়ালি সে 10 মিটার যেতে পারবে না, যে অবস্থা হয়েছে। মজাটা দেখেন, হ্যাঁ, এখানেও একটা কোশ্চেন, মানে এই যে আমি যে সিনারিও তৈরি করছি, তার যদি মন্দন তৈরি হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সে আসলে 10 মিটারই যাবে না। কারণ আমি ক্যালকুলেট করতেছি, আমার কিন্তু এখানে টি ওয়ান এর কোনো বাস্তব মান আসতেছে না। খেয়াল করেন কেন টি ওয়ান এর বাস্তব মান আসবে না, কারণ হচ্ছে আমার এখানে টি ওয়ান যেটা আছে ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a। খেয়াল করেন, 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 40, কোনো বাস্তব মান আছে? নাই। তাহলে ল্যাম্পপোস্ট অতিক্রমের আগে সে থেমে যাবে। ওকে, কোনো সমস্যা নেই। এখানে সে তাহলে ল্যাম্পপোস্ট অতিক্রম করছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে যে ল্যাম্পপোস্ট অতিক্রম করবে না, ল্যাম্পপোস্ট অতিক্রম করবে না। এখন আমার তো ল্যাম্পপোস্ট অতিক্রম করাইতে হবে, ল্যাম্পপোস্ট অতিক্রম না করলে তো বিপদ। চলেন ল্যাম্পপোস্ট অতিক্রম করাই। ল্যাম্পপোস্ট অতিক্রম করানোর জন্য কি করব, আমার যে মন্দনটা আছে, এই মন্দনের মানটাকে আমি কমায় দিব। সো আমরা কোশ্চেন 3 তে চলে যাই, আরেকটা কোশ্চেন তৈরি করি। দেখেন, যদি বাস্তব সমাধান না পান প্রবলেমের, তাহলে খুব সিম্পল, যে ল্যাম্পপোস্ট অতিক্রম করবে না। তাহলে কোশ্চেন 3, আমি 4 মিটার পার সেকেন্ড সমবেগটাকে, এটাকে বাড়ায় দিই, আদিবেগ বাড়ায় দিই। এই 4 মিটার পার সেকেন্ডটাকে করে দেই 6 মিটার পার সেকেন্ড। তারপর মন্দনটাকে কমায় দিব, মন্দন ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন করে দিব। নাইস। এখন তাহলে দেখি আমাদের ম্যাথ কি হয়। দেখেন, এস ওয়ান যা ছিল, এস ওয়ান তো তাই থাকবে, 10 মিটার অতিক্রম করতে হবে। এস টু ও 15 মিটার অতিক্রম করতে হবে। এই দুইটায় চেঞ্জ আসতেছে না। চেঞ্জ আসতেছে কোথায়? তাহলে চেঞ্জ আসতেছে মন্দনে এবং আদিবেগে। তাহলে এস ওয়ান ইকুয়ালস টু 6 ইন্টু টি ওয়ান মাইনাস হাফ ইন্টু এ হচ্ছে 1 ইন্টু টি ওয়ান স্কোয়ার। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, 2s1 মানে 20 ইকুয়ালস টু 6 দুগুণা 12 টি1 মাইনাস টি1 স্কোয়ার। সো আমরা যেটা পাবো, টি1 স্কোয়ার মাইনাস 12 টি1 প্লাস 20 ইকুয়ালস টু 0।
তাহলে এইখান থেকে আমরা টি1 এর মান পাবো। দেখি টি1 এর কি মান আসে। টি1 স্কয়ার মাইনাস 12 টি1 প্লাস 0 1 মাইনাস 12 প্লাস 20। হ্যাঁ, আমরা এখানে সলভ করতে গেলে দুইটা মান পাবো। একটা মান দিচ্ছে হচ্ছে আমাকে 2, আর একটা মান দিচ্ছে 10। দেখেন দুইটা বাস্তব মান, কি আনন্দ। আমি দুইটা বাস্তব মান পেয়ে গেছি। আগে কোনো বাস্তব মান পাচ্ছিলাম না, এখন দিচ্ছে, কিন্তু একটা না দুইটা দিচ্ছে। সর্বনেশের ব্যাপার স্যাপার। এরপর আসেন টি2 বের করতে যাই। s2 equals to 6t2 minus half into 1 into t2 স্কয়ার। তাহলে s2 হচ্ছে 15, 6t2 minus half t2 স্কয়ার, so t2 স্কয়ার minus 12t2 প্লাস 30 equals to 0। তাহলে এখান থেকে টি2 এর ভ্যালু যদি সলভ করতে যাই, দেখি কত আসে। টি2 3.55 একটা সময় আসতেছে, আর একটা সময় আসতেছে 8.45। নাইস। দেখেন দুইটা সময় আমরা পাচ্ছি। এখন আমার অ্যানসারটা কোনটা হবে, অ্যানসারটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে কোশ্চেন, যে কেন দুইটা করে সময় আসতেছে সলভে। এখন আমি কোনটাকে অ্যানসার হিসেবে নেব, একটু ক্লিয়ার হেডেডলি আমরা বুঝি জিনিসটা। দেখেন গাড়িটার ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে, মন্দন হচ্ছে। তাহলে মন্দন হলে গাড়িটা আগে এখান থেকে, এই যে এইখানে যে গাড়িটা আছে, এখান থেকে আমার গাড়িটা এখানে আসলো। যখন এখানে আসলো তখন সে অতিক্রম করতে শুরু করছে ল্যাম্পপোস্টটাকে। তারপর যেই এখানে চলে যাবে তার ল্যাম্পপোস্ট অতিক্রম শেষ। সে কিন্তু ল্যাম্পপোস্ট অতিক্রম করে ফেলছে, কিন্তু গাড়ি কিন্তু থামে নাই, সে এবার যাচ্ছে। যাচ্ছে তো যাচ্ছে, সে যেহেতু মন্দন হচ্ছে একসময় থামবে। মন্দন হইলে ধরেন এখানে সে থামছে। এইবার প্র্যাকটিক্যালি একটা গাড়ির মন্দন হলে তার থেমে যাওয়ার কথা, কিন্তু থিওরিটিক্যালি যদি আমি মন্দন বজায় রাখি, সে থামার পরে, মন্দন মানে কি, বাধা দানকারী বল না, তার মানে বলটা কোন দিকে, এই ডিরেকশনে। সো বলটা যদি এই ডিরেকশনে হয়, গাড়িটা আবার কি উল্টা ডিরেকশনে আসতে শুরু করবে না, সে উল্টা ডিরেকশনে এসে আবার এই দিক থেকে অতিক্রম করবে। তাহলে তার দুইটা টাইম, ল্যাম্পপোস্ট অতিক্রম করবে দুইবার, থিওরিটিক্যালি নট প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যালি সে দুইবার অতিক্রম করবে। একবার হচ্ছে কি, এই যে যাওয়ার সময় তার যখন গতি কমতেছে তখন সে অতিক্রম করে চলে গেল। আবার তার গতি কমে জিরো হওয়ার পরে, এখন আমরা বেগের বেলায় কি পড়ছি, মন্দন যদি হতে থাকে, বেগ কমতে কমতে জিরো হলো, জিরোর পরে নেগেটিভ হয়ে যায় না। সো নেগেটিভ মানে কি করা, উল্টা দিকে ফেরত আসা। সে আবার উল্টা দিকে ফেরত এসে ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করবে। এই জন্য আমি দুইটা ভিন্ন সময় পাচ্ছি। সো জিনিসটা খেয়াল করে দেখেন, আমার তাহলে প্রথমবার সে অতিক্রম করছে 2 এবং 3.55, 2 সেকেন্ডে গাড়িটা এখানে আসছে, 10 মিটারে আসছে। 3.5 সেকেন্ডে গাড়িটা 15 মিটারে গেছে। তাহলে এই যে শুরুতে যেটা অতিক্রম করে গেছে, সেটাই হচ্ছে আমার অতিক্রমের সময়। তাহলে আমার সময় লাগবে টি ইকুয়ালস টু 3.55 মাইনাস 2 ইকুয়ালস টু 1.55 সেকেন্ড। এবার মজাটা দেখি, উল্টা দিক থেকে যদি আসি আমি, খেয়াল করেন এদিক থেকে উল্টা দিক থেকে আসতেছি, উল্টা দিক থেকে আসতেছি। তাহলে এই যে আমার 15 মিটার আসতে সময় লাগছে কত, 8.45। তাহলে উল্টা দিক থেকে আসলে আমি 15 মিটার থেকে শুরু করব অতিক্রম করা, শেষ করব কোথায় এসে, 10 মিটারে এসে। তাহলে উল্টো দিক থেকে আসলে টি হবে 15 থেকে 10 মিটারে আসার সময় 8.45 এবং 10, এই দুইটার যে অন্তরফল, খেয়াল করেন, তাও না 1.55 সেকেন্ডই আসবে। যে অ্যান্সার সেটি নেন সেটা একই অ্যান্সারই দিবে আপনাকে, ভিন্ন অ্যান্সার দিবে না। এটাই হচ্ছে মজার জিনিস। ওকে, এখন এই অ্যানালাইসিসটা কেন জরুরি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। এখন আসেন আমরা নেক্সট প্রবলেমে যাই, গড়বেগ। কোশ্চেন 4-এ যাওয়ার আগে আমি একটু গড়বেগের কনসেপ্ট নিয়ে আলোচনা করি। গড়বেগ কাকে বলে? গড়বেগ হচ্ছে মোট দ্রুত ডিভাইডেড বাই মোট সময়, অলওয়েজ ভি অ্যাভারেজ ইকুয়ালস টু হচ্ছে
মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। সো এস ডিভাইডেড বাই টি। এখন গড় বেগ দুই ভাবে হতে পারে, দুইটা জিনিস মনে রাখতে হবে। এক, ধরেন বলল প্রথম অর্ধেক দূরত্ব, প্রথম অর্ধেক সময় v1 বেগে ও পরের অর্ধেক সময় v2 বেগে চললে গড় বেগ ইকুয়ালস টু v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু যদি প্রথম অর্ধেক দূরত্ব v1 বেগে ও পরের অর্ধেক দূরত্ব v2 বেগে চললে গড় বেগ হবে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। দেখেন, যদি সময়টা অর্ধেক অর্ধেক হয় তাহলে সরাসরি গাণিতিক গড় থেকে আমরা গড় বেগ পাবো। কিন্তু সময় যদি অর্ধেক অর্ধেক না হয়ে দূরত্ব অর্ধেক অর্ধেক হয়, তাহলে গাণিতিক গড় থেকে আমরা কোনোদিন গড় বেগ পাবো না। তখন এই যে 2v1 v2 বাই v1 প্লাস v2 করতে হবে। এখন এইটার প্রতিপাদনটা আমি শর্টে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসছে। ধরেন এটা একটা রাস্তা, এই রাস্তার প্রথম অর্ধেক দূরত্ব মানে কি s/2 দূরত্ব, s/2 দূরত্ব আপনি যাচ্ছেন ধরেন v1 বেগে, এবং বাকি অর্ধেক দূরত্ব s/2 দূরত্ব আপনি যাচ্ছেন v2 বেগে। তাহলে আপনার গড় বেগ এভারেজ v ইকুয়ালস টু মোট দূরত্ব s/2 প্লাস s/2 ডিভাইডেড বাই মোট সময় t1 প্লাস t2। এখন দেখেন s তো উপরে থাকতেছে, এখন t1 কত? আমার এখানে t1 হচ্ছে s/2 ডিভাইডেড বাই v1। তাহলে এখানকার t1 টা বসবে s/2v1 প্লাস এইখানে t2 কত? এইখানে t2 টা হচ্ছে s/2 ডিভাইডেড বাই v2। সো আমি t2 টা বসাচ্ছি s/2 v2। সো এটা আনলেই v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 পাবো। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া সব সময় যে আমার প্রথম অর্ধেক বলবে পরের অর্ধেক বলবে, এটা তো নাও বলতে পারে। আমরা এখন একটু ডিফারেন্ট একটা কোশ্চেন করি। আমি কনসেপ্টটা কেন বুঝাচ্ছি এটা আমরা বুঝবো কোশ্চেন নাম্বার 4 দিয়ে। এই কনসেপ্টটা কেন জরুরি, কোশ্চেন 4। একটি গাড়ি মোট অতিক্রান্ত দূরত্বের 1/3 40 কিলোমিটার পার আওয়ার সমবেগে ও বাকি অংশ 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে অতিক্রম করে। গাড়ির গড় বেগ কত? সো এটাকে যখন অ্যান্সার করতে যাব তখন দেখেন মোট অতিক্রান্ত দূরত্বের 1/3 সে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার সমবেগে। তাহলে আমি একটু ডায়াগ্রাম আঁকি। 1/3 মানে s/3, বাকি 2/3 2s/3। s/3 যাবে 40 কিলোমিটার পার আওয়ার সমবেগে, আর 2s/3 যাবে 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে। তাহলে এখানে বেগ v1 হচ্ছে 40, এখানে বেগ v2 হচ্ছে 60। এখন তাহলে গড় বেগ এভারেজ v ইকুয়ালস টু মোট দূরত্ব s/3 প্লাস 2s/3 ডিভাইডেড বাই মোট সময়। প্রথমটুকু অতিক্রমের সময় লাগছে কি, দ্রুত ডিভাইডেড বাই বেগ হচ্ছে সময়,
প্লাস এখানে দূরত্ব 2s/3 ডিভাইডেড বাই বেগ কত 60। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এটা তো এসি দিবে, নিচে যেটা পাচ্ছি সেটা দেখেন কত হয়, s/120 প্লাস s/90। সো আমরা তাহলে আলটিমেটলি যেটা পাবো 90 ইন্টু 120 ডিভাইডেড বাই 210 কিলোমিটার পার আওয়ার। সো 90 ইন্টু 120 ডিভাইডেড বাই 210 যদি করি, 90 ইন্টু 120 ডিভাইডেড বাই 210, গড় বেগ 51.428 কিলোমিটার পার আওয়ার। এইভাবে যদি গাড়িটা তার অতিক্রান্ত দূরত্বের এক এক অংশ এক এক বেগে যায়, তখন গড় বেগটা এভাবে বের করতে হয়। আমরা তাহলে এইখানে গাড়ির ক্ষেত্রে সমবেগ কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। এই সমবেগ ছিল আরেক টাইপের প্রবলেম। এইবার নেক্সট টাইপে আমি যাব, নেক্সট প্রবলেমে আমি চলে যাব। কোশ্চেন 4 ছিল, এবার কোশ্চেন 5। গড় বেগে ছিলাম। এবারের যে টাইপটা এটা হচ্ছে একটা বড় বস্তু আর একটা বড় বস্তুকে অতিক্রম করবে, একটা বস্তু আর একটা বস্তুকে অতিক্রমের সময়। সো একটি বস্তু আরেকটি বস্তুকে অতিক্রমের সময়। ধরেন একটা বস্তু আরেকটা বস্তুকে কি করবে, ক্রস করে যাবে। এখন ক্রসিং যখন করবে, জিনিসটা নরমালি খেয়াল করি, আমি একেবারে সিম্পল একটা ফরম্যাটে যাত্রা শুরু করি। ধরেন এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, মাঝখানে এটা একটা ব্রিজ। এই ব্রিজটাকে একটা ট্রেন অতিক্রম করবে। ধরেন এটা একটা ট্রেন, বুঝে নেন এটা একটা ট্রেন, একটাই বগি আছে, যে ডেমু গোলার মতো আর কি, এটা হচ্ছে সর্ট অফ একটা ডেমু ট্রেন। সো এই মিস্টার ডেমু ট্রেন, আচ্ছা এদের তো কানেক্টেড রাখতে হবে, নাহলে আবার বলবেন তো খুললা চলে যাবে। এই ডেমুটার দৈর্ঘ্য ধরেন 200 মিটার, আর ব্রিজের দৈর্ঘ্য ধরেন 250 মিটার। তাহলে ব্রিজ অতিক্রমে ট্রেনটির সময় লাগবে ইকুয়ালস টু 200 যোগ 250, এটা হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই বেগ। ধরেন ট্রেনটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড সমবেগে, ডিভাইডেড বাই 20, এত সেকেন্ড সময় লাগবে। 450 ডিভাইডেড বাই 20 মানে 22.5 সেকেন্ড সময় লাগবে। এখন যখনই দৃঢ় বস্তুর প্রসঙ্গ চলে আসে, একটা দৃঢ় বস্তু আর একটা দৃঢ় বস্তুকে অতিক্রম করবে, তখন আমরা সব সময় জানি যে দুইটা দৈর্ঘ্য যোগ করে তারপর দেখতে হবে যে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দুইজনের দৈর্ঘ্য। এখন সমস্যাটা হয়ে যায় যখন দুইজনেই বেগে থাকে। সো যদি দুইজনেরই বেগ থাকে তখন কিভাবে কি করব সেটা এখন আমি দেখাবো, যে দুইজনই গতিশীল অবস্থায় আছে। এখন ধরেন বস্তু এ, আমি সিনারিও গুলা দেখাই দিই একটা একটা করে, সহজ জিনিস এগুলা। ধরেন এটা একটা বস্তু, এই বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার, সে একদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আর পাশে আরেকটা বস্তু আছে, ধরেন এটার দৈর্ঘ্য 20 মিটার, সে স্থির অবস্থায় আছে, প্রথমে স্থির, একেবারে প্রথমে এর বেগ হচ্ছে 0, এর বেগ 0 মিটার পার সেকেন্ড। যদি স্থির হয় তাহলে অতিক্রমের সময় ইকুয়ালস টু টোটাল দূরত্ব কত, 10 যোগ 20, আর এখানে বেগটা কত 5, 30/5 6 সেকেন্ড। এবার এটা গেল 1 নম্বর সিনারিও। এবার আসি আমরা 2 নম্বর সিনারিওতে।
প্রথম বস্তু সে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় বস্তু একই দিকেই যাচ্ছে। ধরেন দ্বিতীয় বস্তু একই দিকেই যাচ্ছে, সে একই দিকে ধরেন 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এখানে 20 মিটার আছে, তাহলে অতিক্রমের সময় কত লাগবে? অতিক্রমের সময় ইকুয়ালস টু 10 যোগ 20ই থাকবে দূরত্ব, কিন্তু বেগটা এখন কত হবে? 2 হবে। কেন 2 হবে? দেখেন 5 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার বস্তুটা যেদিকে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটারের বস্তুটা কিন্তু একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে আপেক্ষিক বেগ চিন্তা করেন, 5 আর 3 এর এখানে আপেক্ষিক বেগ কত? 2। তাহলে 30 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, এটা হচ্ছে 15 সেকেন্ড সময় লাগবে। আর যদি পরস্পর বিপরীত দিকে যেতে শুরু করে, থার্ড সিনারি হচ্ছে পরস্পর বিপরীত দিকে যাবে, তাহলে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটার দৈর্ঘ্য 10 মিটার, এটার দৈর্ঘ্য 20 মিটার। তাহলে অতিক্রমের সময় ইকুয়ালস টু কত হবে আমাদের? 10 যোগ 20 ডিভাইডেড বাই 8, 30/8, যে কয় সেকেন্ড হয় আর কি। সুতরাং দেখেন তাহলে এগুলা গেল অতিক্রমের সময়, একটা দৃঢ় বস্তু আর একটা দৃঢ় বস্তুকে যে অতিক্রম করে যাচ্ছে, সেই অতিক্রমের সময় কত লাগতেছে। এবার আসেন নেক্সট আমরা যাব আর একটা ইন্টারেস্টিং প্রবলেমে। এই প্রবলেমটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব কিরকম হয় সেটা নির্ণয় করা। সো আমরা এখন দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আমি এখানে কোশ্চেনটা জেনারেট করি, এই কোশ্চেনটা জেনারেট করে আমি আপনাদেরকে প্রবলেমটা দেখাই। এটা হবে আমাদের আজকের অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার 4, এটা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন 5, দুইটি বস্তু একই অবস্থান হতে পরস্পর 120 ডিগ্রি কোণে যথাক্রমে 20 কিলোমিটার পার আওয়ার ও 25 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলতে শুরু করে। 4 ঘন্টা পর বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দেখেন অনেকেই এটা না বুঝে না শুনে ধুম করে ভেক্টর পদ্ধতিতে মেরে দেন। ভুলেও কাজ করবেন না, ধরা খেয়ে লাল নীল হলুদ সবুজ বেগুনি হয়ে যাবেন। বুঝতে পারছেন? যে ভাই এটা তো দুইটা ভেক্টর, ভেক্টরের লব্ধি নির্ণয় করি। একটু দেখেন সিনারিওটা কি। আমার একটা বিন্দু থেকে দুইটা বস্তু যাত্রা শুরু করছে 120 ডিগ্রি কোণে, তাহলে একটা যদি এদিকে যায় আর একটা ঠিক 120 ডিগ্রি কোণে এদিকে যাচ্ছে। রিমাইন্ডার, এই ম্যাথ করানোর পিছনে রিমাইন্ডার, শর্টকাট শিখলে কিরকম ঝামেলা হয় সেটাই হচ্ছে এই ম্যাথের একটা বড় রিমাইন্ডার, যে কনসেপ্ট কেন জরুরি, কেন আমি ডায়াগ্রাম আঁকি। সেই এইদিকে যাচ্ছে, গেছে কত? 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টায় সে 20 কিলোমিটার পার আওয়ার তার বেগ ছিল, 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। তাহলে এই দিকে ও থেকে ধরেন এ পর্যন্ত গেছে, ও এ এর যে দৈর্ঘ্য এটা হচ্ছে 80 কিলোমিটার। আর ধরেন ও বি বরাবর সে গেছে, ও বি, ও বি বরাবর তার বেগ ছিল 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে ও বি দৈর্ঘ্যটা হবে 100 কিলোমিটার। লব্ধি নির্ণয় করলে শেষ, আর হবে না অঙ্ক, কারণ আমি জিজ্ঞেস করছি এ থেকে বি এর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব এ থেকে বি তে, এই যে দেখেন মধ্যবর্তী দূরত্ব কিন্তু এইটা।
এটা কি ভেক্টরের লব্ধি থেকে আসবে? কেউ যদি লব্ধি করেন সঙ্গে সঙ্গে কি হবে? ভুল হয়ে যাবে। সো এটা কিন্তু লব্ধি থেকে আসবে না। সুতরাং এটা ভুলেও কি করা যাবে না? লব্ধি ভেক্টর হিসেবে চিন্তা করা যাবে না। তাহলে কিভাবে চিন্তা করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো আমি আরেকবার রিপিট করতেছি যে আমার যদি এইখানে আপনারা কেউ ভেক্টরের লব্ধি চিন্তা করে ফেলেন সঙ্গে সঙ্গে ম্যাথটা ভুল হবে। এই কারণে লব্ধি ভেক্টর আপনাকে কি দিবে? সামান্তরিকের কর্ণ দিবে। লব্ধি ভেক্টর দিবে এইটা। কিন্তু এটা কি আমার ডিজায়ার্ড অ্যান্সার? অবভিয়াসলি না। সুতরাং আমরা লব্ধি ভেক্টর হিসেবে চিন্তা করব না। আমাদের এইখানে আপনারা ছোট ক্লাসে যখন হায়ার ম্যাথে উচ্চতর গণিতে এরকম একটা থিওরি পড়ছিলেন যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপরের যে বর্গ সেটা কি কি যেন হয়, এরকম একটা থিওরি পড়ছিলেন। আমি ওই থিওরিতে যাচ্ছি না, আমি থিওরিতে না যেয়ে এটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। চলেন আমরা সলভটা দেখি। ওকে, এখন দেখেন আমার দরকার হচ্ছে তাহলে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব। এ বি এর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়? দেখেন আমরা এই যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দু থেকে যদি একটা লম্ব টানি, জাস্ট একটা লম্ব টানি, দেখেন বি বিন্দু থেকে একটা লম্ব টানলে আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। তাহলে ভিতরের অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি হবে না? তাহলে এইটা 120 ডিগ্রি হলে ভিতরের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হচ্ছে। তাহলে ভিতরের অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এখন এটাকে আমরা সি বলি। এ বি স্কোয়ার ইকুয়ালস টু, জাস্ট আমি এ বি ডিরেক্টলি বের করি, রুট ওভার তুলে দেই, স্কোয়ার তুলে দেই, এ বি সমান রুট ওভার এ ও প্লাস ও সি হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি ডিরেক্টলি করে ফেলতেছি। তাহলে এ ও প্লাস ও সি, এ ও কত? এ ওটা হচ্ছে 80 প্লাস ও সি কত? এখন দেখেন ও সি, ও সি মানে কি? ও সি মানে হচ্ছে ও বি কস 60 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বিসি কত? বিসি হচ্ছে ও বি সাইন 60 ডিগ্রি, ও বি সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার। এখন তাহলে আমরা এখানে পেয়ে যাব 80 প্লাস 100 cos 60 হোল স্কোয়ার প্লাস ওবিটা হচ্ছে 100 sin 60 ডিগ্রি হোল স্কোয়ার। এই নাম এবি বের হয়ে গেছে। সুতরাং এইখানে কিন্তু ভুলেও, আমি আরেকবার রিপিট করতেছি, এই যে ম্যাথটা ছিল এই ম্যাথে আপনি ভুলেও কি ইউজ করতে পারবেন না? সামান্তরিক সূত্র ইউজ করতে পারবেন না। কেন সামান্তরিক সূত্র ইউজ করতে পারবেন না? সামান্তরিক সূত্র আপনাকে কি দিবে? কর্ণটা দিবে। কিন্তু এখানে কিন্তু আমার কর্ণ বরাবর অ্যাকচুয়ালি কি আসতেছে না? লব্ধিটা আসতেছে না। সুতরাং আমার অ্যাকচুয়ালি অলওয়েজ এখানে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমি কি করতেছি। ওকে, এরপরে নেক্সট প্রবলেমে আমরা যাই। একই টাইপের আরেকটা প্রবলেম, এটা কোশ্চেন 5 ছিল, এবার কোশ্চেন 6। নেক্সট প্রবলেমটা হচ্ছে কখন দুইজনের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে, এই টাইপ একটা প্রবলেম। যে দুইটা গাড়ি দুই দিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কোন সময়ে সর্বনিম্ন, মিনিমাম ডিস্টেন্সে কখন আসবে, সেটা এখন আমাদেরকে দেখতে হবে। ধরেন আমি কোশ্চেনটা একটু গ্রাফিক্যালি কোশ্চেনটা করি বোঝার সুবিধার্থে। কোন একটা স্টেশন আছে, এটা একটা জাংশন, এই জাংশন। একটা গাড়ি কোনো এক সময়ে ধরেন এইখানে ছিল, এইখান থেকে গাড়িটা এইদিকে রওনা করছে ধরেন 40 কিলোমিটার/আওয়ার বেগে। সেম টাইমে আরেকটা গাড়ি এই পয়েন্ট থেকে স্টার্ট করছে এইদিকে, এই পয়েন্ট থেকে সে স্টার্ট করছে এইদিকে, সে স্টার্ট করছে 30 কিলোমিটার/আওয়ার বেগে। এখন এই যে মাঝখানের ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ছিল ধরেন 200 কিলোমিটার, এবং তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা শুরু করছে। সো আপনাকে জিজ্ঞেস করা হলো কত সময় পর গাড়ি দুইটির
মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং এই সর্বনিম্ন দূরত্বটা কত? খেয়াল করেন, আমরা একটা গাড়ি 30 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বিন্দু থেকে সোজা উপরের দিকে রওনা করছে, আর একটা গাড়ি 200 কিলোমিটার দূর থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। কত সময় পরে এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং সর্বনিম্ন দূরত্ব কত? এইটা আপনাদের ম্যাথের প্রবলেম, মানে ম্যাথে কিন্তু এই টাইপের অঙ্ক আপনাদের করার কথা। সো আমরা দেখি যে কত সময় পরে দূরত্বটা সর্বনিম্ন হবে। আমি ধরে নেই যে টি ঘন্টা পরে এদের মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন হবে। তাহলে যদি টি ঘন্টা পরে মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন হয়, টি ঘন্টা পর এই গাড়িটা, এটাকে বলি এ গাড়ি আর এটাকে বলি বি গাড়ি। দেখেন টি ঘন্টা পরে এ গাড়িটা এইদিকে ধরেন এখানে আসছে, তাহলে টি ঘন্টা পরে এ গাড়িটা এ প্রাইম বিন্দুতে আসছে, আর টি সময় পরে বি গাড়িটা ধরেন এখানে বি প্রাইম বিন্দুতে আসছে। তাহলে আমার এই যে এ প্রাইম বি প্রাইম এই দূরত্বটা কি হচ্ছে? সর্বনিম্ন। আমাকে এই এ প্রাইম বি প্রাইমের মান নির্ণয় করতে হবে এবং কত সময় পরে সেটা হবে সেটা দেখতে হবে। এখন একটা জিনিস তাহলে দেখি, এই যে বি বি প্রাইম আর হচ্ছে এ প্রাইম বি, এই দূরত্বটাই সর্বনিম্ন দূরত্ব। তাহলে সর্বনিম্ন দূরত্ব এ প্রাইম বি প্রাইম ইকুয়ালস টু রুট ওভার এ প্রাইম বি স্কোয়ার প্লাস বি বি প্রাইম স্কোয়ার। এখন এ প্রাইম বি এটা কত? দেখেন টি সময়ে এ এ প্রাইম এটা হচ্ছে 40টি, সে অলরেডি চলে আসছে। তাহলে এই দূরত্বটুকু বাকি আছে কত? 200 মাইনাস 40টি। তাহলে আমার এ প্রাইম বি হচ্ছে 200 মাইনাস 40টি হোল স্কোয়ার প্লাস বিবি প্রাইম, এইখানে গাড়িটা 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে 30টি প্লাস 30টি হোল স্কোয়ার। সুতরাং আমি যদি এইখানে রুট ওভার করি, তাহলে দেখেন 4 2 0 2 0 মাইনাস 4 দুগুণ 8 8 দুগুণ 16 3 0 টি প্লাস 1600 টি স্কয়ার প্লাস 900 টি স্কয়ার 2500 টি স্কয়ার হবে। এখন এইখানে হচ্ছে টেকনিকটা, আমার এই যে রুট ওভারের নিচে যে রাশিটা আছে এই রাশিটাকে সর্বনিম্ন করতে হবে। আমার এ প্রাইম বি প্রাইমের সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। তাহলে সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে পূর্ণ বর্গে প্রকাশ করতে হয়। তাহলে আমি পুরোটাকে পূর্ণ বর্গে প্রকাশ করব, 2500 টি স্কয়ার মানে 50টি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 50টি ইন্টু এখানে কত আছে? 16,000। তাহলে 16,000 যদি থেকে থাকে, আমি 50টি 100টি এখানে চলে গেছে, তাহলে আরো 100-র সঙ্গে 100 গুণ করলে 16 আমার 100-র সঙ্গে 160 গুণ করতে হবে 16,000 করার জন্য। এখানে 160 প্লাস 160 হোল স্কয়ার। দেখেন আমি কিচ্ছু করতেছি না, এটাকে বলা হয় পূর্ণবর্গের রাশিতে প্রকাশ। প্লাস 40,000 মাইনাস 160 স্কয়ার এক্সট্রা আনছি, এই যে 160 স্কয়ার এক্সট্রা আনছি, তাহলে 160 স্কয়ার এক্সট্রা এখানে বিয়োগ করে দিচ্ছি। তাহলে দেখেন আমার যেটা পাচ্ছি 50টি মাইনাস 160 হোল স্কয়ার প্লাস 40,000 থেকে 160 স্কয়ার বিয়োগ করব। এখন দেখেন 40,000 থেকে 160 স্কয়ার বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে 14,400। এটা মুখে মুখের ক্যালকুলেশন, এখানে দেখেন ক্যালকুলেটর লাগবে না। কেন ক্যালকুলেটর লাগবে না? কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, 40,000 থেকে 16 16 কত? 256। মাথায় এখন আপনাদের সবসময়ই নামতা মাথায় রাখতে হবে। 16 16 হয় 256। তাহলে 256 400 থেকে বিয়োগ করলে 144 হবে, এই জন্য 144 0 0। এখন তাহলে দেখেন এই যে পূর্ণবর্গ রাশিটা, এই পূর্ণবর্গ রাশিটার এই যে বর্গ অংশ, এটা তো জিরোর থেকে ছোট হইতে পারে না। তাহলে মিনিমাম দূরত্ব হবে 50টি মাইনাস 160 যদি 0 হয়, তাহলে টাইমের ভ্যালুটা আসতেছে 16/5 ঘন্টা। আর সর্বনিম্ন দূরত্ব ইকুয়ালস টু রুট ওভার 14,400, কারণ বাকি অংশটা 0 করে ফেলছি। 12 বারং 144, 120 কিলোমিটার সর্বনিম্ন দূরত্ব। তাহলে সর্বনিম্ন দূরত্ব 120 কিলোমিটার এবং সেটা হবে কত ঘন্টা পরে? 16/5 মানে 3 দশমিক সামথিং ঘন্টা পরে সেটা সর্বনিম্ন হবে।
আমাদের তাহলে এই যে দেখেন, দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব কিরকম হবে, কখন দূরত্ব সর্বনিম্ন হবে, এই জিনিসপত্রগুলোও আজকে শেখা শেষ হয়ে গেল। একটা জিনিস খেয়াল করে দেখেন, এগুলো প্রত্যেকটাই ভার্সিটি রিটেনে আসার মতো প্রবলেম। মানে যেহেতু ভার্সিটি রিটেন পার্টটা একেবারেই নতুন, এইখানে কিন্তু আপনাদেরকে অনেক বেশি প্রিপারেশন নিতে হবে। এবং একটা জিনিস খেয়াল করেন, বোর্ড পরীক্ষায় তো আর চলে আসতে পারে, দিতে পারে না গতিবিদ্যায় যে দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব কখন কিরকম হবে, সেটাও দিতে পারে। এই কারণে আমাদের এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট জিনিসে চলে যাব, সেটা হচ্ছে এখন দেখেন অনেকক্ষণ ধরে আমরা না সব হচ্ছে মাটিতে আছি, মাটিতে থেকে আর ভাল লাগতেছে না। এবার একটু আপনাদেরকে আকাশে তুলি, আকাশ থেকে একটু আছাড় টাছাড় দেই সবাইকে, তাহলে ভাল লাগবে। চলেন, ওয়াই অক্ষে বস্তুকণার গতিতে চলে যাব আমি এখন। সো এক্স অক্ষে বস্তুকণার গতি নিয়ে অনেক টানাহেঁচড়া করা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই অক্ষে বস্তুকণার গতি। তাহলে যখন ওয়াই অক্ষে বস্তু কণার গতি দেখব, ওয়াই অক্ষে চার ধরনের গতি পসিবল। সো আমরা চারটা গতি আলাদা আলাদা করে পড়ে ফেলি আবারও। এগুলো সব আপনাদের জানা, পড়া, বোঝা। আমি জাস্ট আরেকবার রিভিউ করতেছি যাতে আপনাদের মেমোরিটা ক্লিয়ার থাকে। সো প্রথমটা হচ্ছে মাটি থেকে খাড়া উপরের দিকে ছুটবো v0 আদি বেগে। তাহলে যে কোনো মুহূর্তের বেগ v হবে v0 মাইনাস জিটি, আর h হবে v0 t মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং প্রবলেম করা যায়। 2 নাম্বার সিনারিও হচ্ছে কোনো একটা উচ্চতা থেকে একইভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তু v0 টা 0, তাহলে v সমান জিটি আর h ইকুয়ালস টু হাফ অফ জিটি স্কয়ার। 3 নাম্বার সিনারিওটা হচ্ছে একটা উচ্চতা থেকে আমি নিচের দিকে ছুড়ে দিব, উচ্চতা থেকে নিচের দিকে ছুড়ে দেওয়া, v0 বেগে নিচের দিকে ছুড়ে দেবে, তাহলে v সমান v0 প্লাস জিটি আর h ইকুয়ালস টু v0 t প্লাস হাফ অফ জিটি স্কয়ার। আর ফাইনালি হচ্ছে একটা উচ্চতা থেকে আবার উপরের দিকে ছুড়ে দিব, এখান থেকে আবার উপরের দিকে ছুড়ে দিব, সে উপরে উঠে নিচে নামবে। সো ভি সমান মাইনাস v0 প্লাস জিটি আর এইচ সমান মাইনাস v0 টি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। এখন আমি আপনাদেরকে একটা জিনিস খুব ক্ল্যারিফাই করে দেই, এইটা অলওয়েজ মাথায় রাখবেন, এটা নিয়ে কিন্তু ভুলভাল হয়। যে উচ্চতা এইচ প্রতিটি সমীকরণে নিক্ষেপ বিন্দু হতে মাপা হয়। আমি যখন উচ্চতা দেখতে যাব তখন এই উচ্চতাটা কোথা থেকে মাপবো, নিক্ষেপ বিন্দু, মানে যেখান থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি সেখান থেকে মাপা হবে। ঠিক আছে, ওকে। এই যে চারটা সিনারিও আছে, এখন এই চারটা সিনারিও তো আমরা অলরেডি এইচএসসির জন্য পড়ে আসছি খুব ভালো মতো। এখান থেকে এমসিকিউ হতে পারে, রিটেন কোশ্চেন হতে পারে, সব হতে পারে। আমরা কিছু প্রবলেম সলভ করব, এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুই জায়গায় লাগবে। মানে অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথগুলা কোথায় আসতে পারে, কখন আসতে পারে, উই নেভার নো। সো লেটস ট্রাই। ইভেন বোর্ড পরীক্ষায় থাকতে পারে এই কোশ্চেন। কোশ্চেন 7 যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা অলরেডি চলে আসছিল, এখন যেটা দিয়ে শুরু করতেছি, এই প্রশ্নটা চলে আসছিল বুয়েট ভর্তি পরীক্ষায়, একবার না দুইবার আসছে। তাহলে যেটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে সেটা ডিউ পরীক্ষায় থাকতে পারে জি, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করা যায় এরকম বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। সো দেখি, কোন দালানের ছাদ হতে একটি বস্তু ছেড়ে দেয়া হলে বস্তুটি পতনকালের শেষ সেকেন্ডে দালানের অর্ধেক উচ্চতা অতিক্রম করে।
পতনকাল ও দালানের উচ্চতা কত? প্রবলেমটা খেয়াল করেন, একটা বস্তুকে আমি কোন একটা দালানের ছাদ হতে ছেড়ে দিছি, তার মানে আদিবেগ কত? 0। তাহলে এখানে আমার আদিবেগটা 0, সেটা আমরা জানি। তো সলভ যখন করতে যাচ্ছি, আদিবেগ v0টা হচ্ছে 0। এখন যেহেতু ছেড়ে দিছি, বস্তুটা পতনকালের শেষ সেকেন্ডে দালানের অর্ধেক উচ্চতা অতিক্রম করতেছে। সো লেটস ড্র দ্য ডায়াগ্রাম ফার্স্ট। একটু ডায়াগ্রামটা কি আমরা ঘটনাটা দেখি। একে ছেড়ে দিছি, সে এসে মাটিতে পড়বে। ধরেন তার পড়তে সময় লাগে টি সেকেন্ড, এই পুরোটা পড়তে সময় লাগে তার টি সেকেন্ড, উচ্চতাটা হচ্ছে এইচ, তার পড়তে সময় লাগে টি সেকেন্ড। তাহলে আমরা শুরুতেই ইকুয়েশন জানি এইচ ইকুয়ালস টু হাফ অফ জি টি স্কোয়ার, এটা একটা ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1। এখন একটা জিনিস খেয়াল করি, সে পতনকালের শেষ সেকেন্ডে, মানে শেষ 1 সেকেন্ডে অর্ধেকটা অতিক্রম করে। তার মানে এই যে নিচের টুকু সে অতিক্রম করে কত সময়ে? 1 সেকেন্ডে। তাহলে নিচের দূরত্বটুকু, নিচের উচ্চতাটুকু সে অতিক্রম করে 1 সেকেন্ডে। তাহলে এই উপরের উচ্চতাটুকু সে অতিক্রম করে কত সেকেন্ডে? টি মাইনাস 1 সেকেন্ডে। দেখেন নিচের অর্ধেক অতিক্রম করতেছে সে শেষ 1 সেকেন্ডে। তাহলে তার মোট ভ্রমণকাল যদি টি সেকেন্ড হয়, উপরের অর্ধেক অতিক্রম করবে টি মাইনাস 1 সেকেন্ডে। এখন একটু আগে আমি যখন থিওরি পড়াচ্ছিলাম, এই যে লাল কালিতে লিখছি, উচ্চতা এইচ প্রতিটি সমীকরণে নিক্ষেপ বিন্দু হতে মাপা হয়। সো আমি অ্যাকচুয়ালি শুরু করব কোথা থেকে? অলওয়েজ নিক্ষেপ বিন্দু থেকে। তাহলে এই নিক্ষেপ বিন্দু থেকে যদি শুরু করি, উপরে টি মাইনাস 1 সেকেন্ডে সে আসলে কতটুকু উচ্চতা অতিক্রম করতেছে? এইচ বাই 2, অর্ধেকটা। তাহলে এইচ বাই 2 ইকুয়ালস টু হাফ জি ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমি এখানে এই যে দুই পাশ থেকে হাফ গুলাকে কাটাকাটি করে দেই, এইচ ইকুয়ালস টু জি টি মাইনাস 1 হোল স্কোয়ার পাবো। আবার এইচ সমান হাফ জিটি 1 স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু জি ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখেন এই টুটা ওইদিকে নিয়ে যাব, জি গুলা কাটাকাটি করে দিই, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার পাবো। সো টি স্কোয়ার ইকুয়ালস টু 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস 2। সো একটা টি স্কোয়ার চলে গেলে টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 2 ইকুয়ালস টু কত হয়? 0 হবে। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা পেয়ে গেছি। এখন এই ইকুয়েশন থেকে আমরা অ্যাকচুয়ালি টি এর মানটা সলভ করতে পারি। টি ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে 16 মাইনাস 4ac 8 ডিভাইডেড বাই 2a 2। সো তাহলে 4 প্লাস মাইনাস রুট ওভার 8 বাই 2, তার মানে 2 প্লাস মাইনাস দেখেন √8, 4 দুগুণা 8, 2√2, মানে এটা হচ্ছে √2 হবে। এখন টাইমের দুইটা ভ্যালু তো হইতে পারে না, একটা ভ্যালু হবে। কোনটা হবে? প্লাসেরটা নিব না মাইনাসেরটা নিব? একটু যৌক্তিক ভাবে চিন্তা করেন, কিছু জিনিসপত্র আপনাদের মনে রাখতে হবে। √2 এর মান 1.414। সো দেখেন 2 প্লাস মাইনাস 1.414, √2 এর এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। তাহলে 2 প্লাস মাইনাস 1.414 যদি হয়, আমার 2 থেকে 1.414 বিয়োগ করলে যে ভ্যালুটা পাবো সেটা তো 1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে টিটা অতি অবশ্যই একটা ভ্যালু হবে, সেটা হচ্ছে 3.414 সেকেন্ড। আর এইচ ইকুয়ালস টু হাফ ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার 3.414 হোল স্কোয়ার। টেনশন নেওয়ার কারণ নাই, যদি ডিউতে থাকে উইদাউট ক্যালকুলেটর, এই যে দেখেন ম্যাথ শেষ, ফুল মার্কস আমি পাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমার পক্ষে তো এখানে বসে বসে 3.414 হোল স্কোয়ারের কত হবে ভ্যালু ডাজন্ট ম্যাটার। আপনি প্রসিডিউরটা কমপ্লিট করে ম্যাথটা কমপ্লিট করেন। সো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। এটা বুয়েট ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত 2বার আসছে। সো এটা ডিউ পরীক্ষার জন্য ক্যালকুলেটর ছাড়া করার জন্য বেশ ভালো একটা কোশ্চেন। আমরা নেক্সট যাব হচ্ছে কখন শূন্যে মিলিত হবে সেই প্রবলেমে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি রুয়েটে আসছিল। সো আমি
রুয়েটে আসছিল, কিন্তু প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম, মজার একটা প্রবলেম। আমি প্রবলেমটা ক্রিয়েট করার আগে লিখে দেই। শূন্যে ভ্রমণশীল দুটি বস্তুর মিলিত হবার সময়, মানে আমি শূন্যে দুইটা বস্তু ছুঁড়ে মারবো বা শূন্যে দুইটা বস্তু ছেড়ে দিব, হোয়াট এভার ইট ইজ, এই দুইটা বস্তু কখন মিলিত হবে এটা আমরা জানতে চাই। তাহলে দেখেন, আমি সিনারিওটা ক্রিয়েট করি। ধরেন একটা বস্তুকে কোনো একটা দালানের ছাদ থেকে আমি ছেড়ে দিব, আর একটা বস্তুকে মাটি থেকে আমি নিক্ষেপ করব এট এ টাইম। শূন্যে কখন তারা একত্রে মিলিত হবে সেটা জিজ্ঞেস করা হলো। ধরেন একটা বস্তুকে এই দালানের ছাদ থেকে আমি ছেড়ে দিলাম, দালানের উচ্চতা ধরেন 400 মিটার, বিশাল উঁচু একটা দালান। একটা বস্তুকে ছেড়ে দিছি 0 মিটার পার সেকেন্ড আদিবেগে সে নামতেছে। আরেকটা বস্তুকে ছুঁড়ে মারলাম, ধরেন এটাকে ছুঁড়ে মারা যাক 49 মিটার পার সেকেন্ড বেগে। কখন তারা শূন্যে মিলিত হবে সেটা জিজ্ঞেস করা হলো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, আর একটা বস্তু নিচ থেকে উপরে উঠতেছে, মাঝখানে কোথাও কোনো একটা উচ্চতায়, মাটি থেকে কোনো একটা উচ্চতায় তারা মিলিত হবে, এইচ উচ্চতায়। ধরে নেই মাটি থেকে এইচ উচ্চতায় মিলিত হবে, তাহলে প্রথম বস্তুটার জন্য এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে একটা ইকুয়েশন। আর এই যে দ্বিতীয় বস্তুটা, সে উপর থেকে কতটুকু নেমে আসতেছে, 400 মাইনাস এইচ নেমে আসতেছে। তাহলে 400 মাইনাস এইচ ইকুয়ালস টু, আদিবেগ তো এখানে নাই, 0t, আর ও নিচের দিকে নামতেছে, প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। ইকুয়েশন নাম্বার 2, দুইটাকে যদি যোগ করে দেই, 400 ইকুয়ালস টু 49t। সেখান থেকে টি আসবে 400/49 সেকেন্ড। সো তাহলে এত সময় পরে তারা মিলিত হবে। এখন ভার্সিটির জন্য আপনাদেরকে আমি একটা ছোট্ট ফর্মুলা শিখিয়ে রাখতেছি। ফর্মুলাটা হচ্ছে, যদি একটা বস্তুকে নিচ থেকে ছুঁড়ে মারা হয় আর একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে মিলিত হওয়ার সময় ইকুয়ালস টু দূরত্ব ডিভাইডেড বাই বেগ। আমি আরেকবার রিপিট করি, খেয়াল করেন এই পুরো ইকুয়েশনটা খেয়াল করেন। টি মিলিত হবার সময় টিটা কি আসতেছে, এইচ, এই যে 400 মিটার, ডিভাইডেড বাই এই যে কত বেগে ছুঁড়ে মারছেন 49। সো যদি এরকম হয়, একটা বস্তুকে মাটি থেকে ছুঁড়ে মারছেন আর একটা বস্তু উপর থেকে ছেড়ে দিছেন, কোথাও তারা মিলিত হবে, তাহলে এটা ডিরেক্টলি সময়টা হবে কি, দূরত্ব ডিভাইডেড বাই একজনের বেগ হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ঝামেলা আছে, ওইটা আমি ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে আপনাদেরকে দেখাবো। বিশাল ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, তারা যে মিলিত হবে গ্যারান্টি নাই, মিলিত নাও হইতে পারে। সুতরাং ওইটা নিয়ে ওইখানে টানা হেঁচড়া করবো আমি ইনশাল্লাহ। তো আমরা এইখানে নেক্সট প্রবলেমে চলে যাই। এখন তাহলে ধরেন যদি ঘটনাটা এরকম হইতো যে আমি কোনো একটা ভবনের ছাদ থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেব, এই দিকে ছুড়ে দিব, একে ধরেন এদিকে ছুড়ে দিচ্ছি 10 মিটার পার সেকেন্ড বেগে, আর নিচ থেকে আরেকটা বস্তুকে ছুড়ে দিচ্ছি 30 মিটার পার সেকেন্ড বেগে। এই দালানের উচ্চতা ধরেন 100 মিটার। তাহলে জিজ্ঞেস যদি করা হয় কোথায় এবং কখন তারা মিলিত হবে, জিনিসটা দেখেন। এই কোশ্চেন করলে একটু ছোট্ট বিপদের ব্যাপার আছে। কেন বিপদের ব্যাপার আছে, তারা কি ভবনের তলায় মিলিত হবে না ভবনের উপরে মিলিত হবে আমি কিন্তু এখনো জানি না। বস্তু দুইটা ভবনের তলায় মিলিত হবে না ভবনের উপরে মিলিত হবে সেটা আমি জানি না। সুতরাং আমরা এই ম্যাথটা করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে বস্তু দুইটা অবশ্যই মিলিত হবে শূন্যে,
নিচের যে বেগটা আছে 30 মিটার পার সেকেন্ড, অনেক বেশি বেগ 10 মিটার পার সেকেন্ডের তুলনায়। ঘটনাটা এরকম হইতে পারে, বস্তু দুইটা শূন্যে এখানে মিলিত হইতে পারে মাটি থেকে এই উচ্চতায়, এটা মাটি থেকে এই উচ্চতা। তাহলে যদি এই দিকে কোথাও মিলিত হয়, ইন দ্যাট কেস এইখানে যদি মিলিত হয়, মাটি থেকে যে বস্তু যাচ্ছে সে কিন্তু এই উচ্চতায় যাচ্ছে, কিন্তু যে বস্তুটা এখান থেকে উঠলো সে কি এই উচ্চতায় যাচ্ছে নাকি সে 100 তে যাচ্ছে? দেখেন, তাহলে যদি কোশ্চেনটা এইভাবে দেয়, একটা বস্তু মাটি থেকে উপরে নিক্ষিপ্ত হবে আর একটা বস্তু দালানের ছাদ থেকে উপরে নিক্ষিপ্ত হবে, তখন আগে এইটা নির্ধারণ করাটা জরুরি যে বস্তুদ্বয় কোথায় মিলিত হবে। তারা কি ভবনের উপরে মিলিত হবে না ভবনের নিচে মিলিত হবে? ভবনের উপরে মিলিত হলে এইচ একভাবে ক্যালকুলেট করতে হবে, ভবনের নিচে মিলিত হলে এইচ আরেকভাবে ক্যালকুলেট করতে হবে। সো আমি আরো একবার বলতেছি, দেখেন তারা যদি ভবনের উপরে মিলিত হয়, মাটি থেকে যাকে ছুঁড়ে মারছি সে এই উচ্চতায় উঠতেছে, মাটি থেকে যাকে ছুঁড়ে মারছি সে এই উচ্চতায় উঠবে, আর যাকে উপর থেকে ছুঁড়ে মারছি সে যাবে কত উচ্চতায়? H-100 উচ্চতায়। কিন্তু যদি ভবনের নিচে মিলিত হয়, তাকে এখান থেকে ছুঁড়ে মারা হয়েছে, সে উঠে ফেরত আসতেছে, ধরেন এইখানে মিলতে হবে, এখানে যতক্ষণে আসছে নিচের বস্তু এখান থেকে ততক্ষণে এখানে এসে পৌঁছাচ্ছে, এখানে মিলতে হচ্ছে। তাহলে নিচের বস্তুটা সে উঠতেছে এইচ, কিন্তু উপরের বস্তুটা কতটুকু আসতেছে? 100 - h। সুতরাং আমি কি H-100 করব না 100 - h করব? এইটা নিয়ে টানা হেঁচড়া করার অনেক বেশি একটা কি চলে আসে, মাথার মধ্যে কিলবিল করতে শুরু করে যে H-100 না 100 - h। আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো অ্যাকচুয়ালি এসব নিয়ে ঝামেলা করার দরকার হয় না, ঝামেলা ছাড়াই সিস্টেম ইকুয়েশন সলভ হয়ে যায়। সো দেখেন আমি কয়টা সিনারিও তৈরি করছি, দুইটা সিনারিও। আমি এখন নিউট্রালি যাব, আমি ঘোড়ার ডিম এত কিছু জানি না। দেখেন আমি এটাকে ডিলিট করি, এটাকেও ডিলিট করি, কোশ্চেনটাকে, আচ্ছা কোশ্চেনটাকে ডিলিট না করি, কোশ্চেন থাকুক। আমি এই যে কোশ্চেনটা আবার আঁকি, এই উপরে মিলতে হবে না নিচে মিলতে হবে এটা নিয়ে আমি মাথা ঘামাবো না। আমার এখন উপরে না নিচে কোথায় মিলতে হবে সেটা নিয়ে আমরা কি করব না, মাথাই ঘামাবো না। দেখেন জিনিসটা আপনারা, দালানের উচ্চতা হচ্ছে 100 মিটার, এ 10 মিটার পার সেকেন্ড বেগে তাকে নিক্ষেপ করা হয়েছে, একে নিক্ষেপ করা হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে। আমি ধরে নিচ্ছি এখানে কোথাও মিলিত হবে, এখানে মাটি থেকে কত উচ্চতায় মিলিত হবে? এইচ উচ্চতায়। তাহলে দ্বিতীয় বস্তুটা কতটুকু নেমে আসছে এখানে? 100 - h। এখন তাহলে দেখেন h ইকুয়ালস টু 30 ইন্টু টাইম হচ্ছে t মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইকুয়েশন 1। আর ওখানে 100 - h ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার না, ইকুয়েশন 2। দুটাকে যোগ করে দিই, কত আসে? 100 ইকুয়ালস টু 30t মাইনাস 10t, তার মানে 20t ইকুয়ালস টু 100। সো টি এর মান ইকুয়ালস টু তাহলে কত হয়? 5 সেকেন্ড। টি এর মান যদি 5 সেকেন্ড হয়ে থাকে তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ অফ জি। ধরেন এখানে জি এর মানটা 10 ধরে নিয়ে কাজ করি, জি এর মান 10 ধরি যেহেতু ভার্সিটি টাইপ প্রবলেম। তাহলে 10 ইন্টু টি স্কোয়ার 5 স্কোয়ার 150 মাইনাস, দেখেন হাফ ইন্টু 10 5 5 25, 150 মাইনাস 5 25 125, তার মানে কত মিটার? 25 মিটার। এইচ এর মান কত আসতেছে? 25 মিটার আসতেছে। তার মানে মাটি থেকে 25 মিটার উচ্চতায় তারা কত সময় পরে মিলিত হচ্ছে? 5 সেকেন্ড পরে মিলিত হয়েছে। আমার ঝামেলা শেষ, এত কিছু দেখার সময় নাই যে তারা কি উপরে মিলিত হচ্ছিল না নিচে মিলিত হচ্ছিল, সেটা আমরা না দেখে আমরা সমাধান পাই গেছি 5 সেকেন্ড এবং 25 মিটার। অ্যাকচুয়ালি এখানে তারা দুইবার মিলিত হবে, এই প্রবলেমটায় তারা দুইবার মিলিত হবে, একবার উপরে মিলিত হবে একবার নিচে মিলিত হবে। কিন্তু আমার একটা অ্যান্সার যেহেতু বের হয়ে গেছে আমরা এটা নিয়েই খুশি। সো
দেখেন অ্যাডমিশন টেস্টে আপনি যদি ওইভাবে টানা হেঁচড়া করতে যান যে উপরে মিলিত হবে না নিচে মিলিত হবে, মূল ইস্যুটা কোথায়? টানা হেঁচড়ায় আপনার সময়টা চলে যাবে। দেখেন এইটুকু অ্যানালাইসিস করতে আপনার কত সময় লাগতেছে? ম্যাক্সিমাম আপনার 2 মিনিট লাগবে। কিন্তু আপনি যদি রিটেন এক্সামে এই কোশ্চেন পাওয়ার পরে গুতাইতে শুরু করেন, তার কি উপরে মিলিত হবে না নিচে মিলিত হবে, এটা চেক করে তারপর অ্যান্সার বের করব, আপনার সময়টুকু নষ্ট হবে। সো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। এখন আজকের দিনে লাস্ট একটা ম্যাথ দিয়ে শেষ করব। এই ম্যাথটা আমার খুব পছন্দের ম্যাথ, খুবই পছন্দের ম্যাথ আমার এটা। এটাকে বলা হয়েছে জাগলার সিনারিও। মানে জাগলার মানে হচ্ছে যারা জাগলিং করে। কিরকম জাগলিং করে আপনাদেরকে আমি মানে জাস্ট সিম্পলি একটা জিনিস দেখাই, দেখালে আপনারা ইনশাআল্লাহ খুব সুন্দর মতো বুঝবেন। আমরা এখন যে ম্যাথটা করব এই ম্যাথটা হচ্ছে জাগলাররা কিভাবে জাগলিং করে। এখন জাগলারের আসলে বাংলা আমি জানি না, আপনারা কেউ জানলে আমাকে জানায় দিয়েন, আমি শিখে রাখবো। সো জাগলার কিভাবে জাগলিং করে সেটা দেখবো। সো আগেরটা কোশ্চেন 7 ছিল, আমরা এখন অ্যাকচুয়ালি এটা কোশ্চেন হবে 9, কারণ মাঝখানে আরেকটা কোশ্চেন ছিল কোশ্চেন 8, এটা হচ্ছে কোশ্চেন 9। সো আজকের দিনের শেষ কোশ্চেন, কোশ্চেন 9। ধরেন একজন জাগলার প্রতি 0.5 সেকেন্ড অন্তর শূন্যে একটি বল ছুঁড়ে মারতে পারেন। ন্যূনতম 4টি বল শূন্যে জাগল করতে হলে কত বেগে তাকে বলগুলি ছুঁড়ে মারতে হবে? কোশ্চেনটা দেখেন যে ওই যে একজন জাগলার একটু আগে জাগল করতেছিলেন, উনি আফটার এভরি 0.5 সেকেন্ড এক একটা বল থ্রো করতে পারেন। ন্যূনতম 4টা বল আমার শূন্যে রেখে জাগল করতে হবে, ন্যূনতম 4টা। কথাগুলো একটু বুঝবেন, ন্যূনতম, মিনিমাম 4। আমি ওই দিন ম্যাথের অরূপ স্যারের ক্লাস যারা দেখতেছিলেন ওইখানে দেখতেছিলাম এই ন্যূনতম নিয়ে অরূপ স্যার কথা বলতেছিলেন। অ্যাকচুয়ালি মিনিমাম মানে হচ্ছে যতগুলি না হলেই না, মানে 4টা হতেই হবে শূন্যে। তাহলে যদি 4টা বল শূন্যে থাকতে হয়, আমাকে আসলে বল থ্রো করতে হবে 5টা। এখানে ফিজিক্সে কেন সেটা দেখেন, আমি একটু গ্রাফিক্যালি দেখাই। ধরেন আপনার প্রথম বলটা ছুঁড়ে মারছেন 0 সেকেন্ডে, এরপর 0.5 সেকেন্ডে যখন দ্বিতীয় বলটা ছুঁড়ে মারছেন তখন প্রথম বলটা এখানে গেছে। 1 সেকেন্ডে যখন তৃতীয় বলটা ছুঁড়ে মারছেন প্রথম বল এখানে। 1.5 সেকেন্ডে চতুর্থ বল ছুঁড়ে মারছেন। 2 সেকেন্ডে পঞ্চম বল ছুঁড়ে মারছেন। এখন খেয়াল করেন, পঞ্চম বল যখন আপনার হাতে চলে আসবে তখনও কিন্তু আকাশে 4টা বল আছে। খেয়াল করেন, ন্যূনতম 4টা বল শূন্যে জাগল করতে হলে তাহলে আমাকে 5টা বল থ্রো করতে হবে। কেন? কারণ যখন পঞ্চম বল মাটিতে চলে আসবে, সরি, প্রথম বল যখন মাটিতে চলে আসবে তখন কিন্তু পঞ্চম বল শূন্যে উঠতে হবে। সো এটা ভালো মতো বুঝেন যে আমার ন্যূনতম কয়টা বল শূন্যে জাগল করতে হচ্ছে? 4টা বল। তাহলে আমাকে থ্রো করতে হবে কয়টা বল? 5টা বল। কারণ প্রথম বল যখন মাটিতে আসবে তখন পঞ্চম বল অবশ্যই শূন্যে থ্রোন হইতে হবে। তাহলে ন্যূনতম 4টি বল শূন্যে থাকতে হলে 5টি বল ছুঁড়ে মারতে হবে। প্রথম বল যখন ফেরত আসবে তখন যাতে পঞ্চম বল শূন্যে ওঠে।
তাহলে আপনার পঞ্চম বলটা ছুঁড়ে মারছেন, খেয়াল করেন পঞ্চম বলটা যদি ছুঁড়ে মেরে থাকেন টোটাল টাইমটা কত হয়? 0, 0.5, 1, 1.5, 2। তার মানে আপনার এক একটা বলের ভ্রমণকাল কত হইতে হবে? 2 সেকেন্ড মিনিমাম। টি মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে টি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 সেকেন্ড হয়ে থাকে, এখন আমরা জানি টি ইকুয়ালস টু 2u ডিভাইডেড বাই জি, তাহলে u ইকুয়ালস টু জিটি ডিভাইডেড বাই 2। সো 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2, মানে ইউ সমান 9.8 মিটার পার সেকেন্ড মিনিমাম হতেই হবে। সো ইউ যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আপনি শূন্যে মিনিমাম 4টা বল রাখতে পারবেন, আর বেশি হলে আরো বেশি বল রাখতে পারবেন। এই গেল হচ্ছে আমাদের জাগলিং এর সিনারিও। সুতরাং আজকে আপনাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই অ্যাকচুয়ালি।